আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা জানান। আগামী মাসে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, করিডোর ইস্যুতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। আতিকা রহমানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত এবং গরিববান্ধব করে তোলার আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যা ও গত 16 বছরের গুম খুনের অপরাধে ফ্যাসিস্ট সরকারের বিচার করা হবে। 2026 সালের এপ্রিলের প্রথম ভাগে সংসদ নির্বাচন হবে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সংস্কার ও জুলাই সনদ প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে। চট্টগ্রাম বন্দর, করিডোর ও রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন গুজবে কান না দিতে অনুরোধ জানান তিনি। বিনিয়োগ পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি। এটা করা সম্ভব না হলে দেশের কোটি কোটি মানুষের বেকারত্ব ঘুচবে না। মাঝে মাঝে এমন কথাও শুনেছি যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সকল বাধা বিপত্তিকে পরাভূত করে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। এদিকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় ঘোষণা করেছেন তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আরও বলেন, এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয় তাহলে ৪৫ দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। তিনি আরও বলেন, উচ্চ পর্যায়ে আলোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এছাড়া জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সংস্কার, নির্বাচন ও বিচার এবং জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে ৪৫ দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। দ্বিতীয় হচ্ছে পাবলিক পরীক্ষাসমূহ আমাদের দেশে এসএসসি এগুলো সেই সময় হয় এবং ওই সময় আবহাওয়া সঠিক থাকে না। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই ঈদ। আগামীকাল সকালে মুসল্লিরা ঈদগাহ এবং মসজিদে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী গরিব নির্বিশেষে সবাই নামাজ আদায় এবং শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা। ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। আগামীকাল মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানি সহ হজের অন্য কার্যক্রম পালন করবেন। ব্যস্ততা কাটিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ। শেষ দিন ঈদ যাত্রায় ট্রেন, বাস এবং লঞ্চের চাপ বেড়েছে। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ঢাকা ছেড়েছেন অনেকেই। বাড়তি ভাড়া আদায়ের কারণে বাস চালকদের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাজমুল হুদার রিপোর্টে বিস্তারিত থাকছে। গ্রামে থাকা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে যেভাবে পেরেছে ছেড়েছে কাজের শহর ঢাকা। শেষ দিনে কমলাপুরের চিত্র ছিল এমন।
কিছুটা শিডিউল বিপর্যয়ে থাকলেও কমলাপুর থেকে গন্তব্যে ছেড়েছে ট্রেন। যাত্রী চাপে টিকিট কেটেও কেউ কেউ প্রবেশ করতে পারেনি ভেতরে, ফলে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চেপে বসতে হয়েছে অনেককে। দাদা বাসায় যাচ্ছে আর মাম্মার শো করে আমরা সবাই মিলে ঈদ করতে যাচ্ছি। এটা কষ্ট করে হতেছে, কষ্ট করে হলে তারপরেও দেশে যাইতে হবে। আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি আর হাজবেন্ড, আমি, আমার 2 বাচ্চা। এখন স্ট্যান্ডিংয়ের ভিতরে তো জায়গা দরকার, পর্যাপ্ত পরিমাণ জায়গা দরকার, থাকার দরকার, কিন্তু আমরা তো জায়গাটা সেই পাচ্ছি না, এই কারণে আমরা ছাদে উঠছি। ট্রেনের চিত্র যখন এমন, তখন বাসেও ছিল বাড়তি চাপ। সড়কে তীব্র যানজটের কারণে সময় মতো ছেড়ে যায়নি কোনো বাসই, ছিল বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। আপনার এমনিতে 500 টাকা করে আমরা সব জায়গায় আপ ডাউন করি, ঈদের সময় ওরা 100 টাকা, তারপর আপনার যেমন ইমাদ পরিবহন ওরা 650 টাকা করে নিচ্ছে, তো এটা একটু আমাদের জন্য একটু হাই হয়ে গেছে। ঈদ অনুযায়ী মনে করেন 50 টাকা বেশি করে নিচ্ছে, আগে ছিল 500। এ বিষয়ে যাত্রীদের অভিযোগের সত্যতা পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফলে কাউন্টারগুলোকে গুনতে হয় জরিমানাও। বিআরটি এর ভাড়া নির্ধারণ করছে, ওর থেকে অধিক ভাড়া আদায় করছেন, এবং কিছু কাউন্টার নামে ওদের স্টাফের নামে কিছু টিকিট বুকিং করে রেখেছেন, ওই টিকিটগুলো তারা ব্ল্যাকমেইলে পরে বেশি দামে বিক্রি করছে। যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সেটা আমাদেরকে জানানোর জন্য আমরা বলেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে আমরা যথাযথ ব্যবস্থা নিব। কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে। এদিকে লঞ্চ যাত্রায় যাত্রী ভোগান্তি ঠেকাতে তৎপর ছিলেন কোস্টগার্ডের সদস্যরা। পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বাড়তি ভাড়া ও হয়রানি না করতে নির্দেশনা দেন। যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়, টাইমলি ছেড়ে দিবে। অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবে না। ঈদুল আজহা উপলক্ষে গত 6 দিনে নৌপথে ঢাকা ছেড়েছেন প্রায় 9 লাখ যাত্রী। শেষ দিনে যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করে নৌ কর্তৃপক্ষ। নাজমুল হুদা, RTV, ঢাকা। এদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ রয়েছে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রসহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ আছে। যানজট না থাকলেও থেমে থেমে চলছে যানবাহন। এদিকে পরিবহনের সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া যানবাহন পারাপারে যমুনা সেতুতে রেকর্ড 4,80,80,950 টাকা টোল আদায় হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ি ফেরা মানুষের ভিড় থাকলেও যানজট নেই। পদ্মা সেতুতে একদিনে 5,43,28,000 টাকা সর্বোচ্চ টোল আদায় হয়েছে। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ও বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে সড়ক পথে ভোগান্তি এবং অতিরিক্ত ভাড়ার কারণে গাজীপুর থেকে পোশাক শ্রমিকরা ট্রেনে বাড়ি ফিরছেন। শহরের জয়দেবপুর রেল স্টেশনে ভিড় রয়েছে যাত্রীদের। সরকারের আন্তরিকতার অভাবে সড়কে ঈদ যাত্রায় ভোগান্তি চরমে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে এক ব্রিফিংয়ে তিনি জানান, আগে থেকে ব্যবস্থা নিলে সড়কে এমন দুর্ভোগ হতো না। দেশে নির্বাচিত সরকার নেই বলেই অরাজকতা এবং অস্থিরতা নিয়ন্ত্রণে আসছে না বলে মত দেন তিনি। শনিবার সকাল 11:30টায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করা হবে, যেখানে সব স্তরের নেতাকর্মীদের থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। আতঙ্ক, গুম, খুন, মিথ্যা। আজ সকাল থেকে 20 থেকে 25 কিলোমিটার কোনো কোনো সড়কে দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে যানবাহনের যাত্রীরা। এক চরম দুর্ভোগ। এর উপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়। দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখো মানুষের কাছ থেকে। এখনও চারিদিকে দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস আমরা প্রায় গণমাধ্যমে দেখতে পাই। এটা তো আইনের শাসনের অভাবের কারণেই তো মানুষ এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করে আইনের শাসন। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। তবে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে সম্ভব না হলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঈদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর নিরাপত্তায় মহানগর পুলিশের 5 শতাধিক পেট্রোল টিম কাজ করছে। সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন শাকিবুর রহমান।
রাত পোহালেই কুরবানির ঈদ। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়, আর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টায় শুরু হয়ে 5টি জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় ঈদগার প্রস্তুতি ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর নিরাপত্তায় দিনে রাতে কাজ করবে পেট্রোল টিম। রাতের দিনে 500 পেট্রোল টিম থাকে, দিনে 250, রাত্রে 250 মোটর বাইক, গাড়ি, ফুড পেট্রোল থাকে। আমরা সবাইকে সজাগ করছি। যে সমস্ত অফিসাররা অফিসে কাজ করেন, ফিল্ডে কোন করেন, তাদেরকেও আমরা দায়িত্ব বন্টন করে দিছি এই কাজগুলো সুপারভিশন করার জন্য। ইনশাল্লাহ অসুবিধা হবে না। রাজধানী সহ সারা দেশের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের কথা জানিয়েছে র্যাব। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। অ্যাকশনের মাধ্যমে সারা দেশে একটা মেসেজ যাচ্ছে যে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশে ঈদে নিরাপত্তাহীনতা নিয়ে আশঙ্কা নেই, শতভাগ আত্মবিশ্বাসী স্বরাষ্ট্র উপদেষ্টা। গলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন। নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন ঈদগাহ ময়দান পরিদর্শন করে বলেন, মাঠ প্রস্তুতের কাজে নিয়োজিতদের উজ্জীবিত করতেই ঈদের দিন পর্যন্ত মাঠে থাকবেন তিনি। যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা, এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো। যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা, আমাদের ঈদের দরকার নেই, আমরা তাদের, যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। শাকিবুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর অনেক হাটে কোরবানির পশুর সংকট দেখা দিয়েছে। তেজগাঁও, খিলক্ষেত, দিয়াবাড়ি সহ বিভিন্ন হাটে দেখা যায় সংকট। বেশি সংকট খিলক্ষেত হাটে। হাটে গরু আসা অব্যাহত থাকলেও ক্রেতা চাহিদার তুলনায় অনেক কম। এই সুযোগে বাড়তি দাম হাঁকছে বিক্রেতারা। ভালো দামে বিক্রি করতে পারায় সন্তুষ্ট ব্যাপারীরা। এছাড়া সুরক্ষা বুথের মাধ্যমে হাট জীবাণুমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে ডেটল। আর বাদলকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাকিলা করিম। গরু বাঁধার খুঁটিগুলো খালি পড়ে আছে। গেল রাতে প্রায় সব গরুই বিক্রি হয়েছে এই হাটে। রাস্তার পাশ ছেড়ে মূল হাটে কিছু গরু রয়েছে যেখানে ক্রেতা তুলনায় কম। খিলক্ষেত হাটের প্রায় একই অবস্থা, শুধু খুঁটি পড়ে আছে, পাশাপাশি রয়েছে সামান্য কিছু গরু। দিয়াবাড়ি সহ বিভিন্ন হাটের অবস্থা একই। ক্রেতারা পছন্দ করলেও দাম বেশি হওয়ায় অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানান। গরু বেশি নাই, দাম রিজনেবল প্রাইসই বলা যাবে, বেশিও না কমও না। ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায় বিক্রিও বেশি। বড় গরুর ক্রেতা কম, তবে দাম ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। দাম এবার বছর মোটামুটি ভালো হয়েছে, মনে আনন্দ আছে, হবি 2 টাকা। এদিকে সুরক্ষিত কোরবানির হাট বাস্তবায়নে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছে ডেটল। এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে RTV ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাকিলা করিম, RTV, ঢাকা। ঈমান, আনুগত্য এবং আত্মত্যাগের ব্রত নিয়ে ঈদুল আজহায় পশু কোরবানির তাগিদ ইসলামী চিন্তাবিদদের। লোক দেখানোর জন্য নয়, কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি দেয়া ওয়াজিব, আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইসলামী ঐতিহ্য অনুসারে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। অতঃপর ইসমাইলকে কোরবানির চূড়ান্ত সময়ে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টিমূলক কথা আসে। এতে সন্তান কোরবানি না দিয়ে পশু কোরবানির তাগিদ দেয়া হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরবানির ঐতিহ্য ধরে রাখেন। আল্লাহর পরীক্ষার মুখোমুখি হওয়া, আল্লাহর ভয় এবং জান্নাত জাহান্নামের যে ভয়, মানে একজন মুসলিমের এই যে বিশ্বাস, এই বিশ্বাসের আলোকে কিয়ামত পর্যন্ত এটা প্রাসঙ্গিক। কেবল ঐতিহ্য আর লোক দেখানো নয়, কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহর রাসূলদের সুন্নতকে জাগিয়ে রাখবার জন্য, নিজের কুপ্রবৃত্তিকে আপনি এর মাধ্যমে হত্যা করার জন্য আপনি পশু জবাই করতেছেন না, আপনি আপনার রিপুকে, মনের যে হিংসা, দেশ যেগুলো আছে সেগুলোকে আপনি হত্যা করছেন। 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত পশু কোরবানি দেয়া যায়। তৌহিদুর রহমান, RTV,
ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এতে অংশ নেন প্রায় ৮০,০০০ ফিলিস্তিনি। তবে বর্বর ইসরায়েলের চলমান হামলায় ঈদের আনন্দ নেই যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির মানুষের মনে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদের জামাত। বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লির সঙ্গে নামাজে শরিক হন প্রবাসী বাংলাদেশিরাও। ঈদের নামাজ ও পশু কোরবানির মাধ্যমে ত্যাগের এই উৎসব উদযাপন করছেন কোটি মুসলমান। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী ঈদের আনুষ্ঠানিকতা সবচেয়ে আগে শুরু হয় অস্ট্রেলিয়ায়। এছাড়াও ঈদ উদযাপিত হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, তুরস্ক, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ আরও বেশ কয়েকটি দেশে। ঈদের আনন্দ থেকেও বঞ্চিত ফিলিস্তিনের গাজাবাসী। ঈদ দেখা হলো না ফিলিস্তিনের গাজায় ৩৭ জন মানুষের। বর্বর হামলা চালিয়ে ঈদের আগের দিন তাদের হত্যা করেছে দখলদার ইসরায়েল। এবারও ঈদের দিন স্বজন হারানোর বেদনা আর ক্ষুধার জ্বালাতেই কাটবে গাজাবাসীর ঈদ। রাকিব হাসান, RTV। ঈদের আগের দিন সড়কে প্রাণ ঝরল ৫ জনের, আহত হয়েছে আরও ৩৪ জন। বিকেলে গাইবান্ধার পলাশবাড়িতে বাস চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। পুলিশ জানায় গাইবান্ধা থেকে একটি বাস পলাশবাড়ি যাওয়ার সময় ডাকঘর নামক স্থানে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ৩ যাত্রী মারা যান, আহত হন ২ জন। এদিকে সকালে ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের যাত্রী বাবা ছেলে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। অপরদিকে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া যশোরগামী একটি যাত্রীবাহী বাস ফরিদপুরে মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ২০ যাত্রী আহত হন। সেরা বীজে সেরা বাছুর, এই প্রত্যয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও কোরবানির ঈদকে কেন্দ্র করে এসিআই সেমেন ব্যবহার করে প্রায় ৬.৫ লক্ষ সার প্রস্তুত করেছেন খামারিরা। সেই বিষয়কে সামনে রেখে সারা দেশব্যাপী সর্বোচ্চ সব সারগুলো বিক্রয়ের জন্য এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন ক্যাম্পেইন করেছে। এছাড়াও সারা দেশের ২০০টি বড় হাটে তাদের আগত সারগুলোকে বিক্রয়ের সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে ব্র্যান্ডিং ক্যাম্পেইন। এরকম পদক্ষেপে এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স এর প্রতি খামারিরা সন্তোষ প্রকাশ করেছেন। আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে সম্পর্কে টানাপোড়েন চলছে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে। এর জের ধরে ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকা সব সরকারি চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে হুমকির জবাবে মাস্ক বলেছেন ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা উচিত। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের একসময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন যেন প্রকাশ্য শত্রুতায় রূপ নিয়েছে। আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বিল নিয়ে মতবিরোধকে ঘিরে কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে বৈরিতা সৃষ্টি হয়েছে। এবার প্রকাশ্যে পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের পর এই বিরোধ আরও স্পষ্ট হলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলকে জঘন্য বলে কটাক্ষ করেছিলেন টেসলা সিইও ইলন মাস্ক। তার ওই মন্তব্যের জেরে বৃহস্পতিবার ট্রাম্প বলেন ইলনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা নিয়ে সন্দিহান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্টকে অকৃতজ্ঞ হিসেবে উল্লেখ করে টেসলা প্রধান বলেন তিনি সহায়তা না করলে নির্বাচনে জয়ী হতেন না ট্রাম্প। এরপরেই মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তিগুলো বাতিল করেই শত শত কোটি ডলার খরচ কমানো যাবে।
হুমকির প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্টকে অভিশংসনের আহ্বান জানান ট্রাম্প প্রশাসনের সাবেক এই কর্মকর্তা। ট্রাম্প ও মাস্কের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর ধস নেমেছে টেসলার শেয়ার বাজারে। বিনিয়ামিন, RTV। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন AFC এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রথমবারের মতো পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকেল 5টা থেকে টানা 2.5 ঘন্টা অনুশীলন করে হাবিয়ার কাবরেরার শিষ্যরা। ভুটানের বিপক্ষে ম্যাচে ভুল ত্রুটি শুধরে চূড়ান্ত কম্বিনেশন তৈরিতে ব্যস্ত বাংলাদেশ কোচ। এদিকে দলের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিয়েছেন ফাহমিদুল হামজা চৌধুরী। এছাড়া দলের শক্তিমত্তা দেখে আশাবাদী সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে দারুণ কিছু করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা তার। সিঙ্গাপুরের সাথে তুলনা করলে প্রতিটি পজিশনই সমান তালে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বাংলাদেশ। টিমটা অনেক ফ্রন্টে স্ট্রং আছে, সব জায়গায় ব্যালেন্স আছে, খুব স্ট্রং আছে, সব জায়গাতেও ইমপ্রুভ করতে পারে। বাট আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে, হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দেয় নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে, সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।